উচ্চশিক্ষা তথা জ্ঞানার্জনের জন্য সুদূর প্রাচীনকাল থেকেই মানুষ মাতৃভূমির মায়া কাটিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। আর গ্লোবালাইজেশনের এই যুগে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ব্যাপকভাবে বিদেশে উন্নত বিশ্বের দিকে ধাবিত হচ্ছে। মানসম্মত উচ্চশিক্ষা যেমন এই আকর্ষণের একটি অন্যতম কারণ, ঠিক তেমনি অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশাও একটি বড় কারণ। আর শিক্ষার্থীদের এই আকাশ ছোঁয়ার স্বপ্নকে পুঁজি করে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, প্রতারিত হচ্ছে শিক্ষার্থীরা। বিদেশে উচ্চশিক্ষার এই সংকট ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দিনবদলের স্বপ্ন অনুষ্ঠানের আজকের পর্বে দর্শক আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, বাংলাদেশের শিক্ষার্থীরা কেন, কি কারণে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে, এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকগণের বক্তব্য শুনব। প্রথমেই তুমি ওয়ার্কের সময় ওয়ার্ক করবা, দেন তোমার তো জবে যাচ্ছ, তুমি চাকরি বাকরি করবা, তো তারপর তুমি পাশাপাশি ওইখানে পড়ালেখা করতে পারবা, নিজের খরচে পড়ালেখা। ওইখানে নাইটে অনেক ইউনিভার্সিটি কলেজ আছে, তো এই যে স্টাডি করতে পারবো প্লাস জব করে খুব তাড়াতাড়ি আর্লি লাইফটাকে সেটেল করার জন্য যেটা করা দরকার। ইংল্যান্ড একটা ডেভেলপড কান্ট্রি, ঠিক আছে, সেখানকার মুদ্রামান অনেক ভালো, সেটাও একটা কারণ থাকে। আর ওই বাইরের ডিগ্রিটাও অনেক বেটার। মানুষ যারা স্টুডেন্টরা যাচ্ছে ওরা জবের পাশাপাশি লেখাপড়াটা অন্তত শেষ করে। আমার ছেলে এসে বললো যে আম্মা কানাডা একটা খবর পেয়েছি, ওখানে যদি যেতে পারে তো খুব ভালো হয়, আমার মানে লাইফটা মানে অন্যরকম হয়ে পাল্টা দেবে আর কি। তা হচ্ছে বেশ যাও, কিন্তু আজকে তো কত চিটামিটা বাটপা পড়ছে, আর তুমি আবার কোনো যে কোনো এই ব্যাপারে যেন পুরো না না, আমার কোনো অসুবিধা না। আমার এক বন্ধু আসছে, ওর কাগজপত্র ওকে আসছে, অনেক কিছু আসছে, আমি সব চাক্ষুষ দেখে এসেছি। তা হচ্ছে বেশ যাও। তারপর সেগুলোকে এসে রুমানের কাছে আসলো, এসে সব কিছু বললো। রুমানকে আমি ডাকলাম যে রুমান তুমি আসো, বলো কী খবর। হ্যাঁ খালামা, আপনি এখানে টাকা পয়সা দিতে হবেন। এ বিষয়ে খ্যাতিমান শিক্ষাবিদরা কি ভাবছেন, শুনবো তাদের কথাও। আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা আমাদের দেশের সুযোগ যারা আছে তারা সেটা গ্রহণ করবেন। যদি এর বাইরেও কেউ গিয়ে বিদেশে পড়ে আসতে চান, তারা যেন সেটা জ্ঞান লাভ করে আমাদের দেশে এসে তাদের সেই মেধা, তাদের সেই জ্ঞান সেটা প্রয়োগ করে দেশের উন্নয়নের জন্য কাজে লাগান, সেটাও আমরা চাই। বাংলাদেশে যে সমস্যাটি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে যে ভর্তি প্রত্যাশী, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি প্রত্যাশী ছাত্রছাত্রীর যে সংখ্যা আর বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে আসন সংখ্যা, এর মধ্যে একটা ব্যাপক বৈষম্য আছে। বহু ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক থাকে, তারা তাদের পছন্দের সাবজেক্টে, পছন্দের বিষয়ে ভর্তির অনেক সময় সুযোগ পাচ্ছে না। কারণেই তারা তখন বিদেশে যাওয়ার একটা চেষ্টা চালায়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা নেগেটিভ অ্যাটিটিউড সমাজে বিদ্যমান। সেটি কারণ হচ্ছে কেউ বলেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বেচা কেনা হয়। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, দুই একটি ক্ষেত্রে প্রযোজ্য, আমি অস্বীকার করি। এই নেগেটিভ অ্যাটিটিউড কারণে কিন্তু উচ্চবিত্ত এবং মধ্যবিত্তরা তাদের ছেলেমেয়েদেরকে বাইরের পৃথিবীতে লেখাপড়া করতে, এদের সংখ্যা অনেক বেশি। কিন্তু এখন এই নেগেটিভ অ্যাটিটিউডটা দূর করতে হবে। প্রথম কথা হলো, বিদেশ বলতে আপনি কোন দেশ বোঝাচ্ছেন? পাশে শ্রীলঙ্কাও বিদেশ, ভুটানও বিদেশ, নেপালও বিদেশ, আবার অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, এটাও বিদেশ। কারণ এই বিদেশ বলতে আপনি কোন দেশে বলছেন, এটা একটু আমাকে একটু বলবেন। এখন ইন্ডিয়াতে যে ডিগ্রি করা আর মার্কিন যুক্তরাজ্যে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে করা এক জিনিস নয়। বিদেশে উচ্চশিক্ষা আজ থেকে 1.5 যুগ আগেও ছিল শুধুমাত্র ক্লাসিফাইড ফ্যামিলিদের জন্য, অর্থাৎ যারা সমাজে প্রতিষ্ঠিত এবং মন্ত্রী, মিনিস্টার, এমপি, ধনাঢ্য ব্যবসায়ী, তাদের সন্তানদের জন্য। তবে সাধারণ ছাত্রছাত্রী অ্যাট লার্জ, এদের জন্য বিদেশি উচ্চশিক্ষা ছিল সোনার হরিণ পাওয়ার মতো। দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে ব্যাপক হারে। শিক্ষার্থীদের চাপ এসে পড়ছে উচ্চশিক্ষা স্তরে। উচ্চশিক্ষা স্তরে বিগত সময়ের চেয়ে শিক্ষার সুযোগও বেড়েছে।
কিন্তু চাহিদার তুলনায় এই সম্প্রসারণ খুবই কম। উচ্চশিক্ষার প্রতি সাধারণ মানুষের আগ্রহ এবং শিক্ষার্থীদের ব্যাপক চাপের প্রেক্ষিতে এক্ষেত্রে বিদ্যমান সুযোগ এখনও পর্যাপ্ত নয়। আমাদের দেশে 18 থেকে 23 বছরের শিক্ষার্থীদের 8 থেকে 10% পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় উন্মুক্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া। কিন্তু এই হার ভারতে 11.09। অন্যদিকে সাম্প্রতিককালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাপক বিকাশ দেশের উচ্চশিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু অভিযোগ রয়েছে যে সবকটি বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত মানে উন্নীত হতে পারেনি এবং এগুলোতে পড়াশোনা খরচও অনেক বেশি। যারা উচ্চশিক্ষা লাভে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন, তারা প্রত্যেকেই মেধাবী এবং সম্ভাবনাময়। তারা স্বপ্ন দেখে তাদের মেধার পরিপূর্ণ বিকাশের এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের। শিক্ষার্থীদের এই স্বপ্নকে পুঁজি করে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় চমকপ্রদ ও লোভনীয় বিজ্ঞাপন দিয়ে তাদের ফাঁদে ফেলে। তেমনি কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান নিয়ে আমাদের এবারের প্রতিবেদন। বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে প্রতিদিন পত্রিকার পাতায় দেখা যায় অনেক আকর্ষণীয় বিজ্ঞাপন। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশের নামিদামি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ভর্তির অফার। আমি সাইপ্রাস যাওয়ার জন্য টাকা জমা দিয়েছি। বলছে যে বাংলাদেশে থাকলে পড়াশোনা করলে কোনো চাকরি পাবে না, তো বাইরে গেলে যদি একটা ভালো সার্টিফিকেট বের করতে পারে তো একটা ভালো চাকরি পাবে। 3 লাখ টাকার উপরে দিয়েছে সেই দালালকে। তো ফোন দিলে ফোন বন্ধ পায়, ব্যস্ত পায়, কেটে দেয়, ঠিকমতো কথা বলে না। আবার কোনো কোনো বিজ্ঞাপনে উল্লেখ থাকে ভিসার পরে ফি পরিশোধের এবং পার্ট টাইম চাকরি সহ গ্রিন কার্ডের কথা। না, এখানে ফার্স্ট টাইম কোনো টাকা পয়সা দিতে হয় না, সব খরচ ভিসার পরে এমবেসি যাবে। প্রায় পত্রিকায় দেখি যে স্পন্সর দিচ্ছি, মূলত আইনটা কিন্তু তা নয়। একজন ইমিগ্রেশন আইনজীবী তথা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে যেটা আমাদের কাছে সুস্পষ্ট সেটা হচ্ছে যে একজন স্টুডেন্টকে স্পন্সর করতে পারে সর্বপ্রথম ফার্স্ট ব্লাড রিলেশন, যেমন পিতামাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, এরপরে খালা খালু, মামা মামি, চাচা চাচি, কাজিন, এ পর্যন্ত এটা রিলেশনের ভিতরে থাকে। কিন্তু যেভাবে দেখা যাচ্ছে যে স্পন্সর দিচ্ছি, অনলাইন ব্যাংক গ্যারান্টি দিচ্ছি, এগুলোর থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে স্টুডেন্টটিকে প্রলোভন দেখানো হচ্ছে সে আসলে যে স্পন্সর করবে সে আসলে তার কোনো রিলেটিভ নয়, কোনো রিলেশনশিপ তার সাথে নাই। সুতরাং এটা ক্লিয়ার ফলসিফিকেশন হচ্ছে আইনের দৃষ্টিতে। এমনকি বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও প্রচারিত হয় আকর্ষণীয় সব বিজ্ঞাপন। অনুসন্ধানে দেখা যায় যে যারা বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ওইসব কনসালটেন্সি ফার্মে যায়, ফার্মগুলো তাদের কাছ থেকে দ্রুততম সময় বিদেশ পাঠানোর লোভ দেখিয়ে 4 থেকে 10-12 লক্ষ টাকা পর্যন্ত আদায় করে নেয়। ইউকেতে যাওয়ার জন্য ব্যবস্থা করছি স্টুডেন্ট বিষয়। তো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমি করছি, ফাইল প্রসেস করছি। টাইমস এলিফ্যান্ট রুট, তো ওদেরকে ফাইল ওপেনিং চার্জ পাওয়া 5,000 টাকা দিতে হয়েছে। তারপরে আমার মেডিকেল করা লাগছে 5,000 টাকা, তারপরে এম্বাসি ফি 20,000 টাকা, তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয়েছে 12 লক্ষ টাকা, প্রায় 7 মাস। ছেলেকে আমি কানাডা নেবে, লেখাপড়া করাবে, আবার চাকরি দিবে হোটেল ম্যানেজমেন্টে। এটা বলি 7 লাখ টাকার উপরে কথা হয়েছে, 2,40,000 টাকা সে নগদ নিয়েছে। রাশিয়ান এই কনসালটেন্ট, তো ওনা এই ভিসার পরে 3 লাখ টাকা বলছে। 3 লাখ টাকা ওগুলো টিউশন ফিস, আর কিছু খরচ আছে, আর অ্যানাদার আমার প্লেনের ভাড়া আর আমার খাওয়া খরচটা দিতে বলছি। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া এই অর্থ শেয়ার বা অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করে থাকে। অপরদিকে শুরু হয় সময়ক্ষেপণ। আমি লন্ডন যাওয়ার জন্য প্রায় 3 লাখ টাকার মতো দিয়েছিলাম। এখন মানে প্রায় 3 মাস 3.5 মাস আগে টাকাটা দিয়েছিলাম। এখনও কোনো পাত্তা পাইতেছি না। ভুয়া কাগজ, এটা কোনো আপনারা দেখলে বা হয়তো বা শো করলে বুঝতে পারবেন। কোনো কোনো শিক্ষার্থীকে সময় মতো বিদেশে পাঠালেও দেখা যায় তাদেরকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। বিদেশেও কিন্তু বহু প্রতিষ্ঠান আছে যেগুলো বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে। সেখানে পয়সা দিয়ে হয়তো ডিগ্রিও ক্রয় করা সম্ভব। তো সেই সব প্রতিষ্ঠানে ডিগ্রি নিয়ে আসলে বিদেশেও কিছু কাজে লাগবে না, দেশেও কোনো কাজে লাগবে না। উচ্চ বিত্তের অভিভাবকগণ
তাদের কম মেধাবী ছেলেমেয়েরা আছে, কম মেধাবী ছেলেমেয়েদের কিন্তু লেখাপড়া ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে একটা ডিগ্রি অথবা সার্টিফিকেট। এই ডিগ্রি এবং সার্টিফিকেট দিয়ে ওরা যেটা করবে সেটা হচ্ছে এদেশে এসে তারা তো বাইরে জব করবে না, তারা যেটা করবে তার বাবার প্রতিষ্ঠানে সে একজন বড় সাহেব হবে। এখন সে মেট্রিক পাস করে যদি বড় সাহেব হয় তাহলে কেউ তাকে মানবে না, সেই জন্য তাকে একটা ডিগ্রি বা সার্টিফিকেট করে নিয়ে আসা হয় বাইরের পৃথিবী থেকে, ডি গ্রেড এফ গ্রেড ইউনিভার্সিটি থেকে, সুতরাং সে বড় সাহেব। অথবা কখনো কখনো বিয়ে শাদীর ব্যাপারে একটা খানদানি ফ্যামিলি, একটা বড় ফ্যামিলিতে বিয়ে শাদী করা হয়। এতে মেধাবীরা মেধা বিকাশের সুযোগ হারাচ্ছে, আর বেশিরভাগ শিক্ষার্থী তো বিদেশে যাওয়ারই সুযোগ পায় না। একসময় ভিসা হয়নি এরকম নানান অজুহাত দিয়ে কিছু টাকা ফেরত দেয় এবং বাকি টাকা সার্ভিস চার্জের নামে কেটে রাখে তারা। অ্যাম্বাসি ফি দিচ্ছি 20,000 টাকা, পরে মেডিকেল আছে 4,000 টাকা, পরে ওই প্রতিষ্ঠানের যে ফাইল ওপেনিং চার্জ ওইখানে আছে 5,000 টাকা, টোটালি আমার 1,30,000 থেকে 40,000 টাকা লস হয়েছে। আবার কোনো কোনো ফার্ম নাম ঠিকানা এবং অফিস পাল্টে অন্য নামে নতুন করে শুরু করে প্রতারণা। এইভাবে শিক্ষার্থী এবং অভিভাবকরা সর্বশান্ত হয়ে ফার্ম এবং তাদের দালালদের পেছনে ঘুরতে থাকে। আসলে আমরা গ্রাম থেকে আসছি, অনেক কিছু না জেনে যে অনেক প্রতিষ্ঠানের সাথে আমরা আবদ্ধ হয়ে কাজ করি, কিন্তু অবশেষে কিছুই পাই না, বলে ভাগ্যে নাই তাই হয় নাই। তৃতীয় পক্ষ হিসেবে কোনো প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদেরকে একটা মিথ্যা অঙ্গীকার করে যে তাদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিবে, এবং সেই প্রতারণার ফাঁদে পড়ে অনেক মেধাবী ছেলে মেয়ে। কনসালটেন্সি ফার্মগুলোর কার্যক্রম তুলে ধরতে আমরা গিয়েছিলাম বেশ কয়েকটি ফার্মে। মতিঝিলের SSBCL ফার্মে আমাদের টিম হাজির হলে কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। কথা হয় তোপখানা রোডে টাইম অ্যান্ড ট্রেডের স্বত্বাধিকারীর সাথে। সকল ক্ষেত্রেই দুর্নীতি প্রধান চালিকা শক্তি, কাজে শিক্ষাক্ষেত্রে হবে না এমনটা ভাবা যায় না। আমাদের মতো এই ধরনের বহু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আসবে, অভিযোগ করে অর্থ উপার্জন করে যদি ধরা না পড়ে পার পাওয়া যায় তিনি কেন করবে না। যদিও বলা হয়ে থাকে বিদেশি নামকরা বিশ্ববিদ্যালয়ের কথা, সাথে পার্ট টাইম কাজের সুবিধা, সিটিজেনশিপের সম্ভাবনার কথা, কিন্তু বিদেশে পাঠালেও দেখা যায় কোনো সাধারণ ও নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছে, এবং শেষ পর্যন্ত এই মেধাবী শিক্ষার্থীদের অনেকেই জ্ঞান অর্জনের বদলে শ্রমিকে পরিণতি লাভ করে। বিদেশে যায় ঠিকই, কিন্তু পরবর্তীতে দেখে যে সেই ধরনের বিশ্ববিদ্যালয়ে তাদের সে ভর্তির সুযোগ তারা পাচ্ছে না, এবং পরবর্তীতে তারা কোনো অড জব বা কোনো কিছু করে জীবন নির্বাহ করে। মেধার একেবারেই ব্যবহার আর তখন আর হয় না। কনসালটেন্সি ফার্মগুলোর আরেকটি সহায়ক ব্যবসা হলো ভাষা শিক্ষা কোর্স। কোথায় কোন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভাষা শিক্ষা নেবে তাও নির্ধারণ করে দেয় ফার্মগুলো। সেখান থেকেও তারা পায় মোটা অঙ্কের কমিশন। যে সকল তরুণ তরুণী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে যাচ্ছে, এ বিষয়ে তাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার এবং তাৎপর্যপূর্ণ। কারণ IELTS-এ ভালো একটা স্কোর করলে বাইরে যাওয়া খুব সহজ হয়ে যায়, অনেক উপকার হচ্ছে। কারণ IELTS সিস্টেমটা একদম ভিন্নধর্মী একটা সিস্টেম। এখানে রিডিং যেমন আছে, লিসেনিং, রাইটিং, এগুলো একেবারে অন্যরকম। এগুলোর জন্য হেল্প বা গাইডেন্সটা একেবারে ক্রুশিয়াল, জরুরি। বিদেশে নামকরা বিশ্ববিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে উচ্চশিক্ষার লোভনীয় বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে KBCCI নামের ভুয়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিজানুদ্দিন আহমেদ চৌধুরী। দৈনিক ইত্তেফাক পত্রিকার 8 তারিখে বিজ্ঞাপনের মাধ্যমে, বিজ্ঞাপনে ছিল বিদেশে ফ্রি উচ্চশিক্ষার আগ্রহীর জন্য। বিজ্ঞাপনটা দিয়েছে যারা দরিদ্র তাদেরকে পাঠাবে। আসলে খুব এটাই, সবাই এত কষ্ট করে টাকা এনে ওনাকে দিয়েছে। উত্তরার অভিজাত এলাকায় একটি অত্যাধুনিক ফ্ল্যাট ভাড়া নিয়ে চালাচ্ছিল তার প্রতারণার ব্যবসা। আমি আজকে আপনাদেরকে দেখে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা যে জিনিসটা ভুয়া। কোরিয়ান সরকার দরিদ্র শিক্ষার্থীদের জন্য 100 কোটি টাকার বৃত্তি দিয়েছে, এই কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেয়। কোরিয়ার কাছ থেকে 100 কোটি টাকা আনছেন, একটা ফাইজলামি না? কোরিয়ার সরকার 100 কোটি টাকা দিল, আর আপনি বাংলাদেশ সরকার জানলো না, কোনো মিডিয়া জানলো না। এই চক্রের এক সদস্য নিজে 30,000 টাকা দিয়ে প্রতারিত হয়ে নিজেই জড়িয়ে পড়ে প্রতারণার সাথে। প্রতারণা করছে, আমার সাথেও করছে। আমি সাউথ কোরিয়া যাওয়ার জন্য টাকা জমা দিয়েছি, বাট আমি এখনও এই টাকাটা কীভাবে উঠাবো আমি সেই বুদ্ধি না পেয়ে আমি এখানে একজন স্টাফ হিসেবে জয়েন করছি। সাদা পোশাকে ওত পেতে থাকা গোয়েন্দা পুলিশ হাতে নাতে আটক করে প্রতারক চক্রের সদস্যদের। মেধাবী শিক্ষার্থীদের এহেন প্রতারণা থেকে রক্ষা করতে
বর্তমান সরকার নিয়েছে অনেকগুলো পদক্ষেপ। এ বিষয়ে আমরা কথা বলেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদির সঙ্গে। আমাদের এখানে তো সবসময় এটা বেআইনি কাজের বিরুদ্ধে আইন আছে, যারা বিদেশে মানুষ পাঠাবার নামে করে প্রায় তো এসব অভিযোগ আসে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তাই শিক্ষার্থীদেরকেও যদি কেউ পাঠায়, প্রতারণা করে, তার বিরুদ্ধে আইন আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা প্রতারিত হয়েছে তারা যদি মামলা করেন, তারা যদি আইনের আশ্রয় নেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এবং এই ধরনের নতুন একটা ক্ষেত্র খুলছে এই প্রতারকরা, তাই আমরা আরও সচেতন হয়েছি যেন এই ক্ষেত্রে তাদেরকে বাধা সৃষ্টি করা যায়, তাদেরকে চিহ্নিত করা যায়, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয়ে আমরা আরও দৃষ্টি দেবো, চেষ্টা করবো। কিন্তু আমরা সবাইকে বলবো যে নিজে ইচ্ছা করে কেউ যদি কারোর ফাঁদে পা দেয়, তাকে কে উদ্ধার করবে? তাই ফাঁদে পা দেওয়ার আগে যেন জেনে নিয়ে যায় যে এটা সঠিক কি বেটি, সেটা আসল সমাধান। আপনি আগে বিপদে পড়ে তারপর আপনি খুঁজবেন চোর, তার চেয়ে আপনি আগে জেনে নেন যে সে ভালো না মন্দ, সেটা বেশি আপনার জন্য সহায়ক হবে। এবং তাহলে কেউ যদি অন্যায় করে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শিক্ষা মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সমন্বয়ে একটা কমিটি গঠন করার কথা আছে এগুলো মনিটর করার জন্য, এবং যারা বিদেশি উচ্চশিক্ষা এবং কনসালটেন্টদের যে অ্যাসোসিয়েশন আছে, যেটা ফ্যাট ক্যাপ বলা হয়, সেটা বিসিসিআর ফার্স্ট ক্লাস মেম্বার, এবং এই নির্বাচনেও আমরা ভোট দিয়েছি। একটা কথাই বলবো যে ইনস্টিটিউট চুজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যে কোনো কেউ বললো আর এরকম একটা ইনস্টিটিউটে চলে গেলেন, এই জিনিসটা করবেন না। বিকজ একবার যখন আপনি দেশের বাইরে যাবেন, সেখানে গিয়ে যদি দেখেন যে কোনো রকমের সমস্যা হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু কোনো লোক থাকবে না। সো এই জিনিসগুলো যাওয়ার আগেই আপনারা অবশ্যই এমবাসি থেকে জেনে তারপর আপনারা এই সিদ্ধান্তগুলো নেবেন। বিদেশে শুধু গেলেই হবে না, বিদেশে গিয়ে সত্যিকারের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিতে হবে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কনসালটেন্সি ফার্মগুলোর ভূমিকা অনস্বীকার্য। অনেক বিদেশি নাগরিক কনসালটেন্সি করতে এদেশে আসছেন। উচ্চশিক্ষার জন্য চায়না তোমাকে ওয়েলকাম করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কয়েকজন শিক্ষার্থীর সাথে এ বিষয়ে কথোপকথন হয়। যাদের মেধা হয়তো বা একটু কম, তাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে তারা হয়তো আইবিএতে চান্স পাচ্ছে না, বা ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে তারা চান্স পাচ্ছে না। তো তখন তাদেরকে হয়তো বা নাম কাওয়াস্তে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে যেয়ে ভর্তি হতে হচ্ছে। তো সেটা না করে অনেকে কি করে, তখন বাইরে চলে যায়, যেহেতু ওইখানে যায় তারা একটু ইনকামও করতে পারবে, লেখাপড়া করবে, একটা ভালো ডিগ্রিও আসবে। কোন স্টুডেন্টেরই লক্ষ্য থাকা উচিত না যে আমি বাইরে যেয়ে পড়বো, ওইখানে জব করবো, এরকম। মানে তখন ব্যাপারটা ব্রেন হয়ে যায়, যেটা যে মেধা পাচার যেই ব্যাপারটা হয়। প্রত্যেকটা স্টুডেন্টের কমিটমেন্ট থাকা উচিত তার নিজের প্রতি, দেশের প্রতি, আর ফ্যামিলির প্রতি। আর এই ক্ষেত্রে এডুকেশন মিনিস্ট্রি যে মানে যারা অনেক ভালো স্টুডেন্ট বা এরকম যে যাদের রেজাল্ট অনেক ভালো, তারা এরকম তাদের জন্য স্কলারশিপ দিতে পারে। তখন দেখা যাবে সে ওই ব্যাপারটার প্রতি কমিটমেন্ট থাকবে যে হ্যাঁ, আমি আমার দেশ থেকে এরকম একটা স্কলারশিপ নিয়ে যাচ্ছি, সো আমাকে একসময় ফিরে আসতে হবে, যে আমি রিটার্ন কিছু দিব, ফিউচার যেন আমরা একটা ভালো জব পাই, একটা ভালো কিছু করতে পারি। কিন্তু দেখা যায় যে আমাদের এখানে মানে এত স্টুডেন্ট, কিন্তু সিট সংখ্যা একদমই কম। তখন সে কি করবে? তার তো কিছু করার নেই। তো বাইরে যদি যায়, তাহলে সে একটা পার্ট টাইম জবও করছে, পড়াশোনার খরচও চালাচ্ছে, বাসায় ফ্যামিলিকেও হেল্প করতে পারছে। যারা বাইরে যেতে চায়, আমি তাদেরকে অবশ্যই তাদের সাপোর্ট করব, যে তারা হয়তো বা একটা বিশাল ব্রাইট ফিউচার এবং খুব ভালো একটা ক্যারিয়ারের স্বপ্ন নিয়েই বাইরে যায়। কিন্তু তাদেরকে আমি বলবো যে তারা যদি এডুকেশনের উদ্দেশ্যে যায়, আমি বলবো যে কোয়ালিটি এডুকেশন যেন তারা ওখান থেকে নেয় এবং নিয়ে দেশে এসে দেশের জন্য কিছু একটা করে, তার জন্য ওই দেশের কাজে লাগে, এবং দেশের যে একটা কমিটমেন্ট তাদের কাছে, সেটা যেন তারা ফুলফিল করতে পারে এবং সেই রিটার্নটা যেন তারা দেয়। আমি মনে করি যে মেধাটা দেশ থেকে বাইরে চলে যাচ্ছে, এই মেধাটা আবার যেন দেশে এসে কাজে লাগে। কারণ আমি অবশ্যই সরকারের কাছে আশা করব যে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংকট দূর করা এবং উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশের মধ্যে তৈরি করা, এরকম একটা ক্ষেত্র তৈরি করা, যাতে ছাত্ররা তাদের আনসার্টেনিটির জন্য আর দেশের বাইরে যেতে না চায়। শিক্ষাটা যদি ইউনিভার্সালি যদি এটা মানে ডেভেলপমেন্ট হয়, তাহলে দেখা যাচ্ছে আমি বহির্বিশ্বের যত কিছু মেধা আছে সবগুলো একসাথে করলে আমার জ্ঞানটাও অনেক প্রসারিত হবে। এই প্রসারিত জ্ঞান দিয়ে আমি বাংলাদেশের মতো সীমিত দেশকেও আমি অনেক কিছু দিতে পারি। আমাদের শিক্ষার্থীরা অবশ্যই বিদেশের বিখ্যাত প্রতিষ্ঠানগুলোতে পড়তে যাবে। এতে দেশের মেধা আর সম্মান দুটোই বাড়বে, কিন্তু এর জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। এক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের অনেকগুলো ব্যাংক শিক্ষার্থীদের সহজ শর্তে ঋণ সহায়তা দিয়ে থাকে। আমরা ইস্টার্ন ব্যাংক বেসিক্যালি আমরা 3 ধরনের লোন প্রোভাইড করে থাকি। 3 ধরনের লোনের মধ্যে যেটাকে আমরা এডুকেশন লোন বলি, এডুকেশন লোন 2 রকমের আছে আমাদের। একটা হলো সিকিউরড, আনসিকিউরড। সিকিউরডটা আমরা এটা বলছি যে কারো কিছু টাকা আছে,
সেটা তারা ফিক্সড ডিপোজিট করা থাকতে পারে। সেই ফিক্সড ডিপোজিটের এগেনস্টে আমরা 95% পর্যন্ত লোন প্রোভাইড করে থাকি, যেটা আমরা মান্থলি ইএমআই বেসে আপনি শোধ করতে পারে। আনসিকিউরডটা হচ্ছে বেসিক্যালি আপনার নর্মালি যে আমাদের পার্সোনাল লোন, যেটা পার্সোনাল লোনটা হচ্ছে আমাদের আনসিকিউরড লোন। উচ্চশিক্ষার চলমান এই সংকট কাটাতে এবং দেশে ও বহির্বিশ্বে শ্রম বাজারের চাহিদা বিবেচনায় এনে উচ্চশিক্ষার বিশ্বমান নিশ্চিত করতে বর্তমান মহাজোট সরকার উচ্চশিক্ষার কাঠামোগত সংস্কার সাধনের লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এতে উচ্চশিক্ষার সংকট কিছুটা হলেও কমবে। আমাদের দেশের শিক্ষার মান বৃদ্ধির জন্য, আমাদের দেশের উন্নয়নের জন্য শিক্ষার ক্ষেত্রটাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, যাতে আমাদের দেশের শিক্ষার্থীরা তারা এই শিক্ষা লাভ করতে এখানে যথেষ্ট সুযোগ পান, যাতে বিদেশে যাওয়ার প্রয়োজন তাদের কমে আসে। তো দেশ বিদেশে শিক্ষার সুযোগটা কোনোদিন আমরা বন্ধ করতে চাই না, কারণ দেশ বিদেশের জ্ঞান অর্জন করার সুযোগটাও আমাদের রাখতে হবে, কিন্তু সেই জ্ঞান অর্জন করে আমাদের দেশের যারা শিক্ষার্থী তারা যেন দেশে এসে কাজে লাগান, সেটাই আমরা আশা করব। প্রিয় দর্শক, তারুণ্যের মেধা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদকে কিছুতেই কিছু প্রতারকের লোভের মুখে সমর্পণ করা যায় না। আসুন আমরা সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায় একটি মেধাবী বাংলাদেশ গড়ে তুলি, পূরণ করি দিন বদলের স্বপ্ন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।